মোবাইলটা ইউজ করে সেই মোবাইলটা আজ থেকে 20 বছর আগে কি এরকম ছিল? কেউ কারো কি অভিজ্ঞতা আছে যে প্রথম দিকে স্যামসাং বা মোটরোলা মোবাইলটা দেখার সেটটা দেখার সুযোগ পেয়েছে? আচ্ছা আজকে এরকম হলো কেন? বিকজ অফ দ্য রিসার্চ। এক কথায় যদি বলি রিসার্চের সবচেয়ে বড় যে জায়গাটা সেটা হচ্ছে আপনার কিসের প্রয়োজন? সেটা হচ্ছে ফর দ্য ওয়েলফেয়ার অফ দ্য হিউম্যান বিং। মানুষের কল্যাণই কিন্তু আমাদের এটা সবার আগে দরকার। এখন আসেন আমরা তো আজকে বলছি যে আমরা অনেক কথা বলবো যে এই রিসার্চ কাকে বলে। এখন শব্দ কয়টা আছে এখানে এই খেয়াল করছেন? এটা একটা তো ওয়ার্ড রিসার্চ, ঠিক না? সিলেবল কয়টা? দুটো। এখানে বলতে প্রথমটার অর্থ আমরা কি বলতে পারছি? রি মানে কি দাঁড়াচ্ছে? হ্যাঁ, পুনরায়। এগেইন সার্চ মানে হচ্ছে খোঁজা। তাহলে পুনরায় খোঁজা। এখন এই প্রথমে রিটা বাদ দেন, সার্চ। আপনি কি সার্চ করছেন? সার্চটা করছেন না, তাহলে আপনি কি খুঁজতেছেন? কি পুনরায় খুঁজতেছেন বলেন তো? তার মানে হচ্ছে আপনাদের আরেকটা শব্দ বলি, একটু চিন্তা করেন। আপনারা এই শব্দগুলো ছোটবেলা থেকে পড়ে আসছেন, ডিসকভারি এবং ইনোভেশন বা ইনভেনশন। সরি, ডিসকভারি এবং ইনভেনশন, এই দুটোর পার্থক্য কি বুঝতে পারছেন? আপনারা কি এই রিসার্চের মধ্যে থেকে ডিসকভারি করবেন না ইনোভেশন মানে ইনভেনশন করবেন? ইনভেনশন শিওর। আমি যদি বলি ডিসকভারি তাহলে অসুবিধা কোথায়? পার্থক্যটা বলেন। আমি যদি বলি এটাকে ডিসকভারি বলতে হবে, এটাকে ইনভেনশন বলা যাবে। সো হোয়াট? এটা ইজি ভাবে বোঝার চেষ্টা করেন। কি মনে হয় ভাস্কো দা গামা ডিসকভার কি? ইন্ডিয়া না আমেরিকা? শিওর স্যার, আমি কি ভুল বললাম নাকি? তাহলে কলম্বাস কি আবিষ্কার করে? আমি নিজে কেন জানি আপনাদের কথায় কনফিউজ হয়ে যাচ্ছি। ভাস্কো দা গামা ইন্ডিয়া আবিষ্কার করে না? তাহলে আপনাদের আমেরিকা বললেন। দেখেন তো, আমেরিকা যেহেতু সরি ভাস্কো দা গামা যেহেতু এটাকে ইন্ডিয়াকে ডিসকভার করলো, ইন্ডিয়া যেভাবেই ছিল সেভাবেই আছে না? যা করেছে সেটা আছে। তার মানে হচ্ছে কি এটাকে আননোন ছিল, অজানা ছিল মানুষের কাছে, নতুন করে এটাকে আমরা খুঁজে পেয়েছি। এখানে কিন্তু নতুন কিছু আমি যোগ করেছি, এটা আমার দৃষ্টিসীমার বাইরে, আমার চিন্তার বাইরে ছিল, কিন্তু এটা অস্তিত্ব ছিল। ইনোভেশনের কাজ কি? আপনি দেখুন কম্পিউটার, এর যে পার্টস গুলো আছে এটা কি পৃথিবীতে ছিল না? কম্পিউটার আবিষ্কারের জন্য যা যা দরকার ছিল, ধরেন আপনার পাওয়ার দরকার, ওই যে আমাদের সিলিকন দরকার, স্যান্ড দরকার, ইত্যাদিদের দরকার, আয়রন দরকার বা প্লাস্টিক দরকার, এগুলো পৃথিবীতে ছিল। সেটা দিয়েই তো আমরা নতুন ভাবে তৈরি করেছি। কিন্তু সেখানে নতুন ভাবে সংযোজন করেছে না অনেক কিছু? নতুন কিছু সংযোজন করেছে কিনা? এবার আসেন, আপনার রিসার্চ হচ্ছে যে ইনভেনশন, এটা ডিসকভারির পর্যায়ে আমরা বলবো না। কারণ আপনি যে সার্চ করছেন, রিসার্চ করছেন সার্চের উপরে, অর্থাৎ আমি যদি ধরে নিই কম্পিউটার সায়েন্সের ক্ষেত্রে বলি, বিজনেসের ক্ষেত্রে বলি, অথবা আমরা লিটারেচারের ক্ষেত্রে বলি, দেখবেন একটা টেক্সটের উপরে যা কিছু লেখা ছিল সেখান থেকে আমি নতুন একটা আইডিয়া নেওয়ার চেষ্টা করছি, নতুন একটা ফিলোসফি আমি দেওয়ার চেষ্টা করছি। মানে আপনাদের কি সহজে বোঝা যাচ্ছে বিষয়টা? আমি খুব সহজে এবং এখানে যতগুলো স্লাইড দেওয়া আছে এগুলো আমার পক্ষে মানে সম্বন্ধে আপনাদের বোঝার সাথে আমি শেয়ার করে দিয়েছি গ্রুপে, দেখবেন ও এখনো শেয়ার করছে। সো তাহলে আমরা এভাবে চিন্তা করবো। আসেন আমরা এবার একটু যাই। দেখেন এখানে বলা আছে সিস্টেমেটিক ওয়ে অফ থিংকিং। আমরা সবাই চিন্তা করছি, এই মুহূর্তে যে আমরা চিন্তা করছি রাইট নাও, এটা অনেকটা সিস্টেমেটিক থিংকিং এর বিশ্বাস হয়। আপনারা বেশিরভাগ এখন পর্যন্ত যে গর্বের মতো এখন পর্যন্ত যেটা করছেন, দেখবেন অন্যান্য চিন্তাগুলো খুব বেশি একটা কাজ করছে না। What I am saying, you are trying to receive it. চিন্তা করছেন না? তার মানে কি একটা সিস্টেম, একটা জায়গায় কনফাইনমেন্ট আপনি নিয়ে আসছেন। এই কনফাইনমেন্টটা, এই সিস্টেমেটিক কথাটা বলছি, রিসার্চ আমাকে দিয়ে হবে না, আমাদের রাফিক স্যারকে দেওয়া হবে, মোজাম্মেল স্যারকে দেওয়া হবে না, শীতল স্যারকে দেওয়া হবে। আমি শীতল স্যারকে একটু দেশ রাখবো, স্যার যদি একটু দাঁড়ান তাহলে কেন হবে আমি বোঝাচ্ছি। স্যার আমার সাথে একটু চলে আসুন স্যার প্লিজ, আমি সহজ করে দিই আপনাদেরকে। হ্যাঁ দেখেন, আমার মাশাআল্লাহ মিডল ইস্ট অনেক লম্বা, দেখছেন? হ্যাঁ কয়েক টন এখানে আছে।
স্যালারি কিন্তু নাই, বুঝতে পারছেন? তার মানে রিসার্চ করার জন্য এই যে কোনো কনফাইনমেন্ট করতে হবে, সিস্টেমেটিক করতে হবে, আননেসেসারি যে সমস্ত জিনিসগুলো আছে, চিন্তা আছে, ওয়ার্ডস আছে, অথবা ডেটা বলি আমরা, সোর্সেস বলি, এগুলো কোনোটাকে রাখা যাবে না। এখানে দেখেন ওই কথাগুলো আপনারা বলছেন, কি বলছে দেখেন, the word research is composed of two syllables, re and search. Re means again already you have mentioned that, and search means of what? বলছে কি ইনভেস্টিগেশন। ইনভেস্টিগেশন এটা আমাদের জন্য দরকার না, সবুজটা একটু খেয়াল করেন। Together they form a noun describing a careful, দেখেন a careful, systematic and extensive investigation. প্রথমটা হচ্ছে কেয়ারফুল। কেন কেয়ারফুল? গ্রামীণ যারা মুরব্বী আছে তারা একটা কথা বলে, খুব মজার বিষয়, বলা হয় না 40 কেজি দুধের মধ্যে এক ফোঁটা গরুর চলা বা বস্তা বলা হয় বা ছাগলের বস্তা পড়া হয়, ওই 40 কেজি কি খাওয়ার উপযুক্ততা থাকে? কেয়ারফুলটা কেন আপনি বুঝতে পারছেন? তাহলে হচ্ছে রিসার্চ হচ্ছে এমন একটা জিনিস, আপনি যত আইডিয়া নেন, যে যে ফিল্ডে কাজ করেন, ওখানে আননেসেসারি কোনো একটা জিনিসও আপনাকে কি করবে না। ভালো রিসার্চার হতে গেলে আপনি সেগুলো সম্পর্কে সম্যক জ্ঞান এবং ধারণা রাখতে হবে, সতর্ক থাকতে হবে। সিস্টেমেটিক বিষয়ে আমরা আসতেছি, এক্সটেন্সিভ ইনভেস্টিগেশন। দেখেন এই যে কম্পিউটার কথা বললাম, এই মুহূর্তে আমি যদি আপনাকে একটা বলি যে তোমার ট্রাক ভাড়া আমি দেবো, চার্লস বেবেজ যে কম্পিউটারটা আবিষ্কার করেছিল, দোতলা পরিমাণ সমান পরিমাণের একটা, এটা তুমি বিনা পয়সা বাসায় নিয়ে যাবা, তুমি পরে বলো স্যার আপনাকে 500 টাকা দিলাম, 500 করে আমাকে দিয়ে নিবা, তুমি না নিবা? আচ্ছা, এরপরে পুরো যে কম্পিউটার গুলো আছে, ওই যে মনিটরিং গুলো দেখেন না পিছনে টিভির মতো ছিল, এগুলো এখন কেউ নিবেন যদি আপনাকে ফ্রিও দেওয়া হয়? এখন যতটুকু পারেন, পারলে ফোল্ডিং গুলো আরো বেশি নিয়ে আসবেন, ঠিক না? তার মানে হচ্ছে কি এগুলো কি করে সম্ভব হয়েছে? বিকজ অফ দা এক্সটেন্সিভ ইনভেস্টিগেশন। ইনভেস্টিগেশনের কত ধারা আছে, মানে কি আপনি একটা জিনিস করার পর আরো বেশি এক্সটেন্সিভ আপনাকে ফোকাস করতে হবে, রিপ্রোডাকশনে যেতে হবে, ঠিক আছে? তাহলে এই বিষয়টা কি আপনারা কি বুঝতে পেরেছেন? এন্ড কি বলা হচ্ছে, in some field of knowledge are they taken to establish facts or principles. Purpose of research, অনেকগুলো পারপাস আছে, আমরা দুই তিনটা একটু কথা বলবো। মূল কথা হচ্ছে কি দেখেন, to discover new facts or variety and test old facts. এরপর দেখেন ওই যে টু ডিসকভার নিউ ফ্যাক্ট, যেটা নিয়ে আপনারা বলছেন নতুন কিছু ইনোভেশন করা, হ্যাঁ করবেন, কিসের উপর ভিত্তি করে? টেস্ট ওল্ড ফ্যাক্টস, একই জিনিসের উপরে আপনি ফ্যাক্টসটাকে নতুন করে আনবেন। এক সময় এই যে স্যার ম্যাডাম ইংলিশে যারা আছেন ধরেন, ওনারা বলেন যে পোস্ট কলোনিয়ালিজম মানে হচ্ছে কি টু প্রোটেস্ট এগেইনস্ট দ্য কলোনিয়ালিজম, এটাই তো বলি। এখন পোস্ট কলোনিয়ালিজমের অনেকগুলো সাব ব্রাঞ্চেস আছে, এই ব্রাঞ্চেস গুলো দিয়ে আমাকে চিন্তা করতে পারা, এটাকে অ্যাপ্লাই করতে পারা। ধরে নেন শেক্সপিয়ার যখন মানে মারা গেছেন, তখন তো কি কলোনিয়ালিজম কি পৃথিবীতে ছিল? কলোনিয়ালিজম তো ছিলই না, কলোনিয়ালিজমটা পরবর্তীতে আসে, কারণ তখন চলছিল কি ফিউডালিজমের সিস্টেমটা, মানে এই যে আমরা ছিলাম ফিউডালিজমের এর পরে আরো 3টা ধাপ পার হয়ে তারপরে আমরা কলোনিয়ালিজমে আসি, তারপরে পোস্ট কলোনিয়ালিজম। কিন্তু এখন বসে বসে আপনি কি চিন্তা করতে পারছেন যে এই সময়ে বসে এই থিওরিটা অ্যাপ্লাই করতে পারছেন? আজ থেকে 500 বছর আগে যে টেক্সট গুলো হয়েছিল, শেক্সপিয়ারের যে 450 বছর আগে যে টেক্সট ছিল, সেখানে কিন্তু আমরা অ্যাপ্লাই করছি। তার মানে হচ্ছে কি আপনাকে খেয়াল করছেন কোন জায়গায় যেতে হবে? ডিসকভারি কিসের উপরে? ওল্ড ফ্যাক্টস। দেন কি বলছে? টু অ্যানালাইজ देयर সিকোয়েন্স, ইন্টাররিলেশনশিপস, ক্যাজুয়াল এক্সপ্লানেশনস। আপনি ধরেন যে কোনো জিনিসেরই একটার সাথে আরেকটার সংযোগ থাকে না? আমি ছোটবেলা এখন পর্যন্ত আমি কিন্তু খুব ধাঁধায় থাকি, সে ধাঁধাটা কি হচ্ছে দেখবেন, গাড়ির চাকার যে হুইলটা ঘুরে দেখবেন, এটা তো এভাবে ঘুরে, খেয়াল করছেন? মানে আমি যেভাবে হাত ঘুরে সেভাবে ঘুরে, দেখছেন না? কেউ চাকা তো আমার এইভাবে ঘুরে, চাকা কি এভাবে ঘুরে না এইভাবে ঘুরে? উল্টো দিক থেকে ঘুরে না কেন? এইভাবে কখনো চিন্তা করছেন? এই সিকোয়েন্সটা ভেবেছেন? এর মধ্যে একটা সিকোয়েন্স আছে, এই যে জিনিসটাকে আপনি অবজারভেশনের মধ্য দিয়ে, ইনভেস্টিগেট করার মধ্য দিয়ে আপনি যদি ধরতে পারেন, তাহলে আপনার কি হবে? ফাইন্ডিংস হবে, আপনি রিজন বুঝতে পারবেন। এই জন্য বলা হচ্ছে টু অ্যানালাইজ দ্য সিকোয়েন্স, একটার সাথে আরেকটা ধারাবাহিকতা কিন্তু আছে। এবার আসেন আমরা আস্তে আস্তে মূল জায়গায়, আজকে টপিকে আসছি। টু বি এ রিসার্চার
আপনি একজন রিসার্চার হতে চান, আপনাকে কতগুলো বিষয় খেয়াল রাখতে হবে। ফার্স্ট অফ অল কি বলছে দেখেন, ask yourself whether you have any interest in research or not. ধরেন কম্পিউটার সায়েন্সের স্টুডেন্টকে আমি আজকে বললাম যে বাবা তুমি আসো কালকে আমার সাথে শেক্সপিয়ারের উপরে একটা থিসিস করবা। ও আমাকে খুব পছন্দ করে, ধরে নেন খুবই ভালোবাসে, বিশ্বাস করেন পরশু থেকে আর আমার সাথে দেখা করবেন, আমার নাম্বারটা ব্লক করবে, ফেসবুকে ব্লক করবে, হোয়াটসঅ্যাপে ব্লক করবে, সব ধরে পাবো। কারণটা কি? ও তো ইন্টারেস্ট না, ওকে দিয়ে কাজ হবে? তার মানে হচ্ছে কি, ওর ইন্টারেস্ট যেখানে, আমার ইন্টারেস্ট যেখানে, আপনার ইন্টারেস্ট যেখানে, ইন্টারেস্টটাকে গ্রো আপ করানো। আমি ক্লিয়ারলি বুঝাতে পারছি বিষয়টা? তাহলে একটা টু বি রিসার্চারের প্রথম শর্ত যেটা হচ্ছে রিসার্চের প্রতি আপনার ডেডিকেশন আছে কিনা, আপনার ইন্টারেস্ট আছে কিনা, আপনি সেটা নিয়ে সময় ব্যয় করতে পারবেন কিনা। এই নেক্সট কি বলতে দেখেন, এই তিনটা পয়েন্ট কি বুঝতে পেরেছেন? প্লিজ বুঝেন কেউ কে আছেন? প্রথম থেকে বলছি আপনার ইন্টারেস্ট আছে কিনা আপনাকে দেখতে হবে। সেকেন্ড কি বলছি, আপনি কোন এরিয়াতে আপনার চিন্তা আছে বাছাই করুন। কোন এরিয়ার মধ্যে আমি কিন্তু আরেকটা কথা সবাইকে ধরে নিই, ধরেন আমি লিখি না আমার এরিয়া হচ্ছে ফোকলোর, পোস্ট কলোনিয়ালিজম, পোস্ট মডার্নিজম, এরকম কয়েকটা থিওরি। তার মানে কি আমি অন্য বিষয় নিয়ে আমি পত্রিকায় লিখবো না, শুধু জার্নাল আর্টিকেল লিখবো না, সেটা কিন্তু এইটা না, সেটা নিয়েও আমরা লিখবো। তো আপনাকে ইন্টারেস্ট প্রো করাতে হবে। সবার আগে যেটা করবেন, এখন থেকে যারা রিসার্চার হতে চান, 4-5টা কাজ আগে মনে রাখবেন। একটা হচ্ছে আপনাকে প্রচুর পরিমাণে বই কালেক্ট করতে হবে, ম্যাগাজিন কালেক্ট করতে হবে, জার্নাল কালেক্ট করতে হবে, ওয়েবসাইট লিংক গুলোর সাথে সংযোগ রাখতে হবে, ইউটিউব গুলো আপনার ওই রিলেটেড দেখতে হবে। আমি এরপরে বলছেন always collect, read articles, books and key relevant issues, take notes and analyze them. যে কথাটা একটু আগে বললাম, কালেক্ট করবেন, পড়বেন, অ্যানালাইসিস করবেন, চিন্তা করবেন, একদিন আমাদের ড্রাফট কিভাবে করবেন সেটা সংক্ষেপে আজকে আসবে। Don't confine yourself in a comfort zone area or field because you have to consult lots of issues simultaneously. রিসার্চ করার সময় আশেপাশের অনেকগুলো বিষয় এর সাথে সংযোগ মাথায় রাখতে হবে। দাবা খেলা পারেন কয়জন একটু দেখে? মাশাআল্লাহ, তাও 15-20 জনের মতো পারেন। থ্যাংক ইউ। যারা পারেন না তারা শিখে নেবে, প্রয়োজনে আমার কাছে আসবেন, দাবা বলবে, অসুবিধা নেই, শেখারে। এটা এই জন্য বলছি দাবা খেলা কিন্তু রিসার্চারের জন্য জরুরি, কারণ আপনার ব্রেইনের স্তরটা খুলে যায়। দেখবেন যিনি দাবাড়ু, ভালো দাবাড়ু, হর্সে যে চালটা দিতে হয় সে কিন্তু খেয়াল করে আগামী 5টা চাল পরে কি হবে, কতভাবে অ্যাটাক হতে পারে, ওই আইডিয়াটা কিন্তু তার মাথায় চলে আসে। এই রিসার্চারের কাজে কিন্তু ওই মানে কি ফোরসাইটনেসটা আপনার মধ্যে থাকতে হবে, ভবিষ্যতে যে চিন্তাটা আছে এটা কিন্তু আপনাকে থাকতে হবে, ঠিক আছে? দেন কি বলছে, be humble and patient because people criticize you. Be humble, patience. মজার বিষয় হচ্ছে ইনক্লুডিং মি, আমরা সবাই মুই কি হলো রে এই ভাবটা চলে আসে, এই জায়গা থেকে বের হতে হবে। হাম্বলনেস, পোলাইট, এটা বাংলায় একটা কথা আছে, আজকে সকালেও দেখলাম একটা ফেসবুকে স্ট্যাটাস ছিল, তখন বললাম যে ও মনে আমার জন্যই দিচ্ছে। সেটা হচ্ছে কি, যে নদীর গভীরতা এবং স্রোতকে, যদি গভীরতা যত বেশি স্রোতটার আওয়াজ কি তত কম। তো যেটা আমরা বলছি সেটা হচ্ছে আপনার এই যে হাম্বলনেস যদি না থাকে, আমার এই ভুলটা কি কারেকশন হওয়ার কোনো সুযোগ আছে? আমাকে হাম্বল হতে হবে সব দিক থেকে, কারণ ইউ হ্যাভ প্ল্যান্ড টু কন্ট্রিবিউট টু দ্য ওয়েলফেয়ার অফ দ্য হিউম্যান বিং। হিউম্যান বিং এর ওয়েলফেয়ারের জন্য আপনি কাজ করতে চান, সেখানে আপনি যদি অরাজনীতি হলে তো হবে না। পৃথিবী দেখেন তো, মাদার তেরেসার কথা শুনেছেন? তার জীবনে যদি কখনো শুনেছেন তিনি অ্যাগ্রেসিভ ছিলেন? ফ্লোরিডা নাইটিঙ্গেল, বেগম রোকেয়া, মাস্টারদা সূর্য সেন, কার মধ্যে শুনেছেন? হ্যাঁ, আমাদের নজরুলের কথাই বলি, খ্যাপাটে বলা হয় না, খ্যাপাটে পাগল, তার একটা শব্দ ছিল, তাকে বলা হতো। নজরুল কি হাম্বল ছিল না? কোথায় হাম্বল ছিল? খ্যাপাটে কার সাথে ছিল? শত্রুর সাথে। কিন্তু তার কমিউনিটি কেউ কি অভিযোগ করতে পারছে যে তিনি হাম্বল ছিলেন না? এসে বলছে যে এরকম একটা ঘটনা বলি, যে বাংলার ম্যাডাম আমার বলবো স্যার আপনি ভুল উদাহরণ দিচ্ছেন। একজন এসে বললো যে আমার মেয়েটার, কবি সাহেব আমার মেয়েটার ডাক্তারের কাছে টাকা নেই, নজরুল তো নিজে খেতে পায় না, টাকা পাবে একটু, দৌড়াই গেছে একজনের কাছে, বলছে ভাই তোমার 2টা গান লিখে দিচ্ছি, তুমি আমার কিছু টাকা, বুঝতে পেরেছেন? খসখস করে লিখে দিল, 2 টাকা 4 টাকা যা পেল মেয়েটার বাবাকে দিয়ে চিকিৎসা করল। বিষয়টা বোঝেন? তার মানে হচ্ছে কি, এই জিনিসটা আপনার এই হাম্বলনেসটা কি দরকার।
কারণ আপনি একটা জিনিস ওয়েলফেয়ারের জন্য কাজ করছেন। দিস ইজ ভেরি এসেনশিয়াল ইন রিসার্চ। দেন কি বলছে দেখেন, be humble and patient because people criticize you, but you must welcome them to identify your weaknesses. Increase your communication skills. এই জায়গায় মিসআন্ডারস্ট্যান্ডিং করবেন না। এই কমিউনিকেশন শব্দটার মধ্যে দুটো পার্ট আছে। ফার্স্ট পার্ট হচ্ছে আমরা যে 4 স্কিলস বলি, রিডিং, রাইটিং, লিসেনিং এন্ড স্পিকিং। এই চারটা স্কিলস মোটামুটি একটা অ্যাকসেপ্টেবল লেভেলে রাখতে হবে। এটা একটা স্কিল। আমরা অনেকে কি আছে, আমি অনেক এই চারটা স্কিল, রিডিং, রাইটিং, লিসেনিং, স্পিকিং, এই চারটা স্কিল পড়তে পারি, ভালো বলতে পারি, ভালো কথা বলতে পারি। সমস্যাটা হচ্ছে অন্য মানুষের সাথে এই লিঙ্কেজটা নেই, না থাকার কারণে কি হচ্ছে, ভালো ইনফরমেশন ওরা পাই না। আপনি মনে করেন যে নর্দার্নের লাইব্রেরি থেকে যে ইনফরমেশনটা নেবেন, আপনি যদি এখন ওয়েটের লাইব্রেরিতে যান, ল্যাবরেটরিতে যান, আপনি কি আরো বেশি রিসোর্স পাবেন না? এই নেটওয়ার্কিংটা দরকার আছে না? এইটা একটা আছে। অথবা আপনি একটা জিনিসকে পাবলিশ করতে চাচ্ছেন, সে পাবলিকেশনস এর জন্য আপনি রাজশাহী ইউনিভার্সিটিতে আর্টস ফ্যাকাল্টিতে যদি আপনার কোনো পরিচিত না থাকে, ওরা উইলিংলি আপনাকে জানাবে যখন কল ফর পেপারস দিয়েছে বা এই প্রজেক্টটা হচ্ছে, এই প্রজেক্টে ইনভাইট হচ্ছে, জানা যাবে। তার মানে একজন রিসার্চ, আমি কিন্তু আজকে বলছি রিসার্চার হতে গেলে কি কি কাজ আপনাকে শুরু করতে হবে। তাহলে আপনাকে এই নেটওয়ার্কিংটা, কমিউনিকেশন স্কিল যেটা আছে, দ্যাট শুড হ্যাভ আপ টু দ্য মার্ক। তাহলে কমিউনিকেশনস এর বিষয়টা আসলো, এটা মনে হয় আমরা ছিলাম, আমরা মানে প্রিভিয়াস ছিলাম। হ্যাঁ, আচ্ছা, নেটওয়ার্কিং গেল। নেক্সট দেখেন, টু বি আ প্রজেক্ট ম্যানেজার, ক্যারেক্টারিস্টিক্স অফ আ রিসার্চার। আগে তো হতে গেলে এখন আপনি রিসার্চার হয়ে গেছেন, তাহলে আপনি কি হবে, এই যে স্যার এখানে আছে, পেজ অর্ডার, এটা বাদ দেন, সব কিছু বাদ দেন। স্যার ধরেন এখন ডিপার্টমেন্টকে চালাতে হবে, তাহলে আপনাকে কি করতে হবে, প্রজেক্ট ম্যানেজার হবে। প্রজেক্ট ম্যানেজারের কাজ কি? শুধু বসে বসে এটা করবো, এটা করবো, এটা হলো কিনা এইভাবে করা না, সমস্ত কিছু। এই যে আমি আজকে এখানে আসার আগে আমি কিন্তু বারবার খেয়াল করছিলাম যে সাউন্ড সিস্টেম ঠিক আছে কিনা, প্রজেক্টর ঠিক আছে কিনা, স্টুডেন্টরা বসতে পেরেছে কিনা, তারা খেয়েছে কিনা, সকল কিছু খেয়াল করে কিন্তু আসলাম, এসে আবার কিছু কথা বললাম। তার মানে হচ্ছে কি, আমি এসে যদি শুধু বক্তব্য দিতাম, আপনার পেটে খিদা লাগতো, কারণ আজকে আপনাদের টাকা দিয়ে আপনাদেরকে খাওয়ানো হয়েছে না। যদি আপনি ক্ষুধা পেটে বসতেন, এখন কি বেশি খারাপ লাগতো না? খেয়াল করে দেখেন কতক্ষণ বসে থাকতেন। সো প্রজেক্ট ম্যানেজারের অনেকগুলো দায়িত্ব, একজন রিসার্চার ঠিক তেমনি ভাবে হতে হবে। কারণ আপনাকে ইনফরমেশন কালেক্ট করতে হবে, অ্যানালাইসিস করতে হবে, এটা অন্যের সাথে আইডিয়াটা শেয়ার করতে হবে এবং এটা ট্রান্সমিট করতে হবে। এই বিষয়গুলো খেয়াল করবেন। টিম ম্যানেজার আর টিম মেম্বার, টিম ম্যানেজার আর টিম মেম্বার আপনাকে হতে হবে। ম্যানেজারের কাজ কি আপনারা জানেন, এবং মেম্বার হতে হবে। এবার দেখেন ম্যানেজারের কাজ কি, সমস্ত জিনিসগুলো আদায় করা। আমি একটা এক্সপেরিয়েন্স বলি, ইন্ডিপেন্ডেন্ট যে পত্রিকাটা, এটা তো বন্ধ হয়ে গেছে করোনাকালীন সময়, এবং আমার দেশ বন্ধ হয়ে গেছে। তো আমার দেশ এবং ইন্ডিপেন্ডেন্ট পত্রিকায় আমার পত্রিকায় যাওয়ার খুব শখ ছিল যে এই পত্রিকাগুলো বের হয় কি করে দেখার জন্য। আমি 7 থেকে 8 দিন গিয়েছি একজন ভদ্রলোকের সাথে, সৈয়দ আফজাল হোসেনের সাথে। তো উনি আফজাল হোসেন খান, ওনার সাথে গেলাম। আমি মজার বিষয় হচ্ছে উনি ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনে এই মুহূর্তে ম্যানেজিং ডিরেক্টরের চাকরি করছেন, একসময় এই তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টার পিএস ছিলেন। তো ওনার সাথে আমি যখন গেলাম, এত প্রোফাইলের মানুষ, রাত্রে ওয়ার্কাররা যখন কাজ করছে রাত 12টার সময়, আমি দেখলাম উনি পত্রিকাগুলো নিয়ে মানে কথা বলছে, আর উনিও কয়েকটা ভাঁজ করছেন, মেশিন থেকে যখন পড়ছে ভাঁজ করে করে উনি রাখছেন। বাকি ওয়ার্কাররা দেখলাম আরো দ্বিগুণ হারে কাজ করছে। আপনাকে সেই ম্যানেজার হতে হবে। দেন আসেন কি বলছে, টু হ্যাভ পেশেন্স, অলরেডি উই হ্যাভ টকড অন ইট, এবং টু ফিল ইন্টারেস্ট ইন এভরি রেলেভেন্ট ইস্যুস, এটা নিয়ে আমরা কথা বলেছি। টু বি আ চান্স ইন কালেক্টিং নলেজ এন্ড ইনফরমেশন, এটা খুব দরকার। আপনাদের 3.5 থেকে 5 বছরের বাচ্চা দেখার অভিজ্ঞতা কার আছে এই মুহূর্তে বাইক পথে? 1-2-4 জনের। এদের সাথে কখনো 1 ঘন্টা কাটিয়েছেন? 3.5 থেকে 5 বছর বাইরে, ঘরের বাইরে কি করে বলেন তো? দুনিয়ার যা সামনে আসবে শুধু প্রশ্ন করবে, শুধু প্রশ্ন করবে, এটা কেন, এটা কি কালার, ওটা ডুবলো না কেন, এটা ভাসলো কেন, কেন কেন কেন। এই রিসার্চার হতে হলে আপনাকে প্রথম বয়স সময়ে 3.5 থেকে 5 বছর নিয়ে আসবে। তার মানে হচ্ছে কি, যত ইনফরমেশন আপনারা আছে, এটা কেন হলো, কেন এটা আমি নিব না, কেন ইনফরমেশনটা আমি বাদ দেব, এটা আপনাকে জানা থাকতে হবে। অর্থাৎ আপনার মধ্যে একটা কিউরিওসিটি জাগতে হবে। ঠিক আছে স্যার, আপনার যদি আমরা স্যারের জন্য জোরে করতালি দেই। দেন
হচ্ছে কি টু বি আ ম্যাচিউরড ওয়ান ইন টেকিং ডিসিশন। এই ডিসিশন টেকিং এর ক্ষেত্রে আমরা কিন্তু ম্যাচিউরড হই না। ম্যাচুরিটি বুঝেন তো? ম্যাচুরিটির অনেকগুলো ধাপ আছে, অনেকগুলো লেভেল আছে। এবার আসেন, রাস্তা দিয়ে আপনি যাচ্ছেন বাজারে, আপনার মায়ের জন্য ওষুধ কিনবেন, 5,000 টাকা নিয়ে গেলেন। হঠাৎ করে আপনার সামনে একজন মানুষ রিকশায় গাড়ির সাথে অ্যাক্সিডেন্ট হয়ে তার ব্লিডিং হচ্ছে, আপনি তাকে অ্যাভয়েড করে চলে যাবেন না তার ব্লিডিং থামানোর জন্য চেষ্টা করবেন? এটা কি ম্যাচিউর ডিসিশন? আপনার মাও কিন্তু অসুস্থ, তার জন্য ওষুধ লাগবে, কিন্তু তার ওষুধটা 10 মিনিট পরে হলেও হতে হবে, আবার এখনই লাগবে সেটা আলাদা বিষয়। কিন্তু আপনার কি হচ্ছে, কোনটা কাজ করবে নাকি? এটা কি ম্যাচিউর না ইম্যাচিউর ডিসিশন? কেন ম্যাচিউর ডিসিশন? কারণ ওই লাইফটা তো আছেই, কিন্তু এই লাইফটা যে কোনো মুহূর্তে শেষ হয়ে যেতে পারে। সো আমাকে আগে নিতে হবে। এরকম রিসার্চের ক্ষেত্রে কতগুলো ফাইন্ডিংস, কতগুলো ডিসিশন আছে, অনেক সময় লাগে। লিমিটেশনস অফ রিসার্চ ইন বাংলাদেশ অনেকগুলো, 27টা লিমিটেশনস আছে। আমরা এখানে মাত্র 5টাকে হাইলাইট করেছি। টাইম এন্ড মানি, আমাদের কারো সময় নাই, কারো অর্থনীতি, আমরা টাকা খরচ করার জন্য আগ্রহী না। রিসার্চ করতে গেলে অনেকে মনে আছে না, ইস আজকে এটার জন্য রেজিস্ট্রেশন কেন করতে হবে, তার মানে কি টাইম, আমরা টাকা কেন খরচ করবো, এই প্রশ্ন আসে না? আবার কেন আমি সময় ব্যয় করবো? তার মানে হচ্ছে কি, আমাদেরকে এই জায়গাগুলো অবশ্যই আমরা খেয়াল করবো যে আমরা যে টাইম এবং মানি আমরা অবশ্যই এই জায়গাটা খেয়াল করতে হবে। আমরা কি বুঝতে পেরেছি? যে আপনাকে মনে রাখবেন যে লিমিটেশন মধ্যে বাংলাদেশের মানুষের সাইকোলজিকে অ্যানালাইসিস করে দেখা গেল তারা টাইমটাকে ইউজ করতে চায় না, এবং আর কি ইউজ করতে চায় না, মানিটা ইউজ করতে চায় না, ইনভেস্ট করতে চায় না, তারা অল্পতেই হতে চায়। এই থেকে বাদ দিতে হবে। দেন কনফিডেন্স, আমাদের আত্মবিশ্বাসের ঘাটতি। আত্মবিশ্বাসের ঘাটতি কখন হয় বলতে পারবেন? কে বলতে পারবেন? কনফিডেন্টলি বলতে পারবেন যে আই এম নট কনফিডেন্স। যে মাইশা বলেন কেন? এটা নরমাল आंसर। যে আর কেউ এই পাশে বলছিল বলো বলতো ল্যাকিং অফ নলেজ। यस, আমাদের যখন নলেজের স্তরটা আপ টু দ্য মার্কে থাকে না, পড়াশোনার জায়গাটা কম, জানাশোনার জায়গাটা কম, ওই যে নেটওয়ার্কিংটা খুব কম, তখন আমার কনফিডেন্টটা থাকে না। আমি যদি জানি যে এই কনফারেন্সে এই মানুষগুলো আসবে, এই ধরনের নেচার হবে, এই ধরনের বিষয়গুলো আলোচনা করবে, তখন কি আমার কনফিডেন্সে ঘাটতি আসবে? আর আমি যদি অজানায় গিয়ে ওই প্রোভাইসার স্যারের মতো বলে আর কি ডায়লগ দেন, প্রায় আপনাদের সাথে শেয়ার করব, বিশাল সমুদ্রের সামনে দাঁড়িয়ে বলা তাই লাগবে, কোনো মানুষ না। এখন একটা মেয়ের সামনে দাঁড়িয়ে বললাম, একটা ছেলের সামনে যদি আই লাভ ইউ বলতে হয়, আদিয়াদের মতো ওরে রেখে পালাবো। ল্যাক অফ কি বলছে, কম্পিউটারাইজেশন, আইটি স্কিল, যেটা আমি একটু আগে বলছিলাম, লাইব্রেরি ম্যানেজমেন্ট, এইটা আরেকটা সমস্যা। আমাদের নেটওয়ার্কিং এর কারণে একটা সমস্যা। 2 নম্বর হচ্ছে বাংলাদেশে আপনি ভালো রিসার্চ করার জন্য পর্যাপ্ত পরিমাণের বই পাবেন না। এবার আসেন আমরা মূল জায়গায় আপনাদের আজকে টপিকের মধ্যে মাত্র ঢুকলাম। এটা আমরা খুব সংক্ষেপে কথা বলবো। আমরা আজকে বিগিনিং এবং আপনার জায়গাটাকে আমরা ধরে দিচ্ছি। কি বলছে, there is a step by step approach to starting and completing a research paper. প্রথমে কি করতে হবে আপনাকে, এটা কিন্তু আপনি এতক্ষণ পর্যন্ত আপনি মেন্টালি প্রিপারেশন নিলেন। আচ্ছা, এর আগে যা কথা বললাম ওই প্রেক্ষাপটে কারো কোনো প্রশ্ন আছে কিনা, এই প্রশ্নটা দিন। এতক্ষণ পর্যন্ত যা বললাম, if you have any questions, confusion, obscurity, দোয়াশা আছে কারো, যারা অন্য ডিপার্টমেন্টে একদম নির্দ্বিধায় প্রশ্ন করেন, যদি প্রশ্ন থাকে আই এম রেডি টু আনসার। আচ্ছা, আমাকে প্রথম বলেন, রিসার্চার হতে গেলে প্রথম কি কাজ থাকতে হবে এটা বলি তো আমরা একটু রিভিউ করি। আমার ইন্টারেস্টটা গ্রো করতে হবে, মনে আছে? তারপরে কাজটা কি বলছিলাম, এরিয়াটা চুজ করতে হবে, এরিয়াটা আমাকে জানতে হবে। তারপরে হাম্বল এন্ড পেশেন্ট হতে হবে, হাম্বল এবং পেশেন্ট হবে। আজকে থেকে যাদের মধ্যে ন্যূনতম অহংকার বোধ আছে ফেলে দিন, গঙ্গার জলে বিসর্জন দিবেন। যদি গঙ্গার জলে বিসর্জন কিভাবে দেয় না বুঝেন, আজকে ইউটিউব থেকে আলিফ লাইলা দেখবেন, বোতলে ঢুকায় দেখছেন না, চিপি মেরে নদীতে ফেলে দেয়, দেখছেন না? এইভাবে এটাকে ফেলে দিবেন, পারবেন ইনশাআল্লাহ। কিন্তু সবকিছুর মধ্যে আমাদেরকে কোনটাকে বাড়াতে হবে? স্টাডি, 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 রিড, রিড এন্ড রিড। তারপরে কালেক্ট, স্যাম্পলিং, অ্যানালাইজিং and describing them to find out the result, to find out the
যদি রেজাল্ট না পাই তাহলে এটা কি হবে? সরলকে যাদের রেজাল্ট 0 বা 1 তাদেরকে 10 দেওয়া হবে, আর যাদের 1 আর 0 আসে না যতই কষ্ট করে পড়েন লাভ হয়? লাভ হয়। ওটা আমাদের একটা ওকে। তার মানে রিড এন্ড কিপ রেকর্ড। দেখেন আমরা কিন্তু মূল রিসার্চে যাই নাই। আপনাকে স্টার্ট করার আগে মূল রিসার্চে যাওয়ার আগে কতগুলো ধাপ পারাতে হবে। এর আগে একটা পার্ট শেষ করলাম, এখন সেকেন্ড ধাপে আছি। প্রথমটা কি ছিল? choose the title or topic. Second one read and records. আমরা কি রিড এন্ড রেকর্ডস বুঝে গেছি? করতে পারবো? দরকার নাই তুমি আজকে যা পড়ছো এক পৃষ্ঠা পড়ছো 2 লাইন পড়ছো, যদি মনে হয় এখানে কোনো একটা শব্দ খুব গুরুত্বপূর্ণ ওটাকে পেন্সিল দিয়ে মানে আন্ডারলাইন অথবা গোল করে দিয়ে পাশে ছোট্ট একটা নোট দাও। নোট দিলে কি হবে? পরবর্তীতে তোমার কাজে লাগবে। ওইটা ওই বই ছিল কোন পৃষ্ঠা মনে নাও দেখতে পারে, সহজে কিন্তু খুঁজে পাও। এবং যে জিনিস নিয়ে এখন কাজ করবো ওটাকে ডায়েরি রেখে ওরা কাজ করো। আরেকটা জিনিস করবো, খুব মজার বিষয়, আমার কয়েকটা ডায়েরি আছে। ইউ ক্যান ইমাজিন দ্যাট, মানে এগুলো অ্যাকসেপ্টেবল আনএক্সেপ্টেবল সে কথা বলে না হলে 1000 এর বেশি আছে শুধু টাইটেল লেখা বাংলা এবং ইংরেজি বই। কারণ কি আজকে একটা বই পড়তেছে, হঠাৎ করে একটা রিসার্চের কথা মনে পড়লো, টাইটেল মনে পড়লো, আমি এটা লিখে রাখবো। মনে এক সময় হয়তো এটা আমার কাছে লাগবে। ঠিক তেমনি ভাবে তোমার একটা আইডিয়া আসবে, এটা ছোট্ট করে লিখে রাখো। গট মাই পয়েন্ট? আচ্ছা সমস্যা নাই আদিয়াতের জন্য। হ্যাঁ ওকে, নেক্সট কি বলছে দেখেন, রিড अगेन। দেখেন কতবার পড়ার যোগ দিচ্ছে এখানে। এগুলো করার পরে আপনাকে আবার কি বলছে? রিড अगेन। এখন কি রিড করবেন? যা যা তখন কাজ করেন শুধু এগুলোই, যে রেকর্ড রেখেছেন শুধু এগুলোই। এখানে দুটো জিনিস বলা হচ্ছে, এতক্ষণ পর্যন্ত যা কাজ করেছেন, রিড করেছেন, রেকর্ড রেখেছেন, এগুলোকে নোট করেছেন, সেগুলো আরেকবার রিড করে ইভালুয়েট করবেন। আপনার যে টপিকটা আছে সেই টপিকটার সাথে কতটুকু রিলেভেন্ট, কতটুকু রিলেভেন্ট, কতটুকু প্রয়োজন, কতটুকু প্রয়োজন না, সেটাকে আস্তে আস্তে আপনি সর্টিং আউট বলে আমরা স্যাম্পলিং বলি, এই স্যাম্পলিংটা কিন্তু করতে পারবো। বুঝতে পেরেছে? সেটা হচ্ছে কি রিথিঙ্ক ইউর থিসিস। মাঝে মাঝে ব্রেইন স্টর্মিং যেটাকে বলে, ব্রেইন স্টর্মিং করবেন যে আমি যা করছি ঠিক আছে কিনা, বা কি যে গ্যাপ আছে, এটাকে কিন্তু মাঝে মাঝে ফাইন্ড আউট করতে হবে। এখন মনে করো জীবনে একবার তুমি ডাক্তারের কাছে গেলা, এরপরে আর কি হলো না, কাজ হলো না, মানে কি মাঝে মাঝে আমরা বডির ইয়ে করি না, চেক আপ করি, রিথিং করি, যেটা কেন হলো, ওটা কেন হলো, বা এটা হলো আমাকে এই করতে হবে, এই বিষয়গুলো মাথায় রাখা দরকার। তারপরে দেখেন এখন কিন্তু ড্রাফটে মাত্র আসলে কত নম্বর পয়েন্ট? ড্রাফট 7 অ্যানালাইসিস যেটাকে বলছি, বডির মূল কাজে আপনি ধরতে পারবেন 6টা স্টেপ পাবেন, 6টা স্টেপে কতগুলো ধাপ আছে। পেশেন্সটা কেন দরকার এখন কি বুঝতে পেরেছেন? পেশেন্সটা কেন দরকার? ক্লিয়ার? আচ্ছা তারপরে কি বলছি? রিভাইজ। আপনি যা ড্রাফট করেছেন বারবার রিভাইজ করবেন। কি কি রিভাইজ করবেন সেটাও আসছে। এট দ্য বিগিনিং এন্ড এন্ড। আমরা অনেক সময় একটু ভুল করি, আজকে কথাটা একটু ক্লিয়ারলি বলি, একটু পরে এটার পরে যে ধাপটা আসবে খুবই গুরুত্বপূর্ণ। আমরা কি করে দেখেন, একটা রিসার্চ করার সময় ইন্ট্রোডাকশনে কয়টা পার্ট আছে, এই পার্টগুলো আগে লেখার চেষ্টা করবেন, তারপরে এটা করি, তারপরে করি না। আপনি ভালো রিসার্চার হতে গেলে আপনাকে স্ট্রাকচারটা সামনে রেখে ইন্ট্রোডাকশনের জন্য 3টা ইনফরমেশন পেলেন, ওটা ইন্ট্রোডাকশনে লিখে রাখবেন। বডির জন্য 2টা ইনফরমেশন পেলেন, ওটা লিখে রাখবেন। লিটারেচার রিভিউতে আপনি 2টা আর্টিকেল আজকে পড়তে পারছেন, এই 2টা রিভিউ আপনি করে ফেলবেন, ওটা ওয়েবসাইটে রেডি রাখবেন। ঠিক আছে? এই জায়গাগুলো যদি আপনি মাথায় রাখতে পারেন তাহলে আপনার ধাপে ধাপে কিন্তু শেষ হয়ে যাবে। একটা ধাপ ইন্ট্রোডাকশন শেষ করে যদি আপনি বলেন যে আমি লিটারেচার রিভিউ করব অথবা লিটারেচার রিভিউ করে বাকিটা করব, তাহলে কোনো কাজই কোনো সময় শেষ হবে না। আপনি এই একটার সাথে আরেকটা রিলেভেন্সি বা লিংক আপ খুঁজে পাবেন না। আমার কথা কি ধরতে পারতেছেন? আমি 10 সেকেন্ডে 10টা বলছি। Choose a topic and title, read and keep records, form a thesis, create a mind map or outline, read again, think your thesis, then কি বলছে? Draft the body, revise at the beginning and end, proofread and edit. Selecting a topic বা title, এটা নিয়ে হালকা একটু কথা বলবো, তারপরে 10 মিনিটের মধ্যে শেষ করতে পারবেন ইনশাআল্লাহ। কি বলছেন? Choose a topic করার জন্য আপনাকে কতগুলো ক্রাইটেরিয়া ফুলফিল করতে হবে। কি কি করতে হবে দেখেন, বলতে চুজ আ টপিক দ্যাট ইউ আর ইন্টারেস্টেড ইন। তার মানে আমার হচ্ছে টাইটেল বা টপিক চুজ করার ক্ষেত্রে আপনাকে প্রথম প্রাধান্য দিতে হবে কিসে?
আপনার ইন্টারেস্টেড এরিয়াতে। Then the research process is more relevant if you care about your topic. আপনাকে কি বলছে is more relevant if you care about your topic. আপনার তখনই এটা relevant হবে, fruitful হবে যদি আপনি ওটার প্রতি কি হয়, more careful হন। কোন সন্তান ভালো হয়? যখন বাবা মা বেশি সময় দেয়, ঠিক তাই না? সময় দিলে সম্ভব। আপনি যে জিনিসটা, আপনার যদি পাখি থাকে দেখবেন, আপনি যদি এটাকে সময় দেন সেটা আপনার মতো করে সে বিহেভ করবে, ঠিক তাই না? ভালো ফল দেবে। তার মানে সব জায়গায় একই রকম। এরপর দেখেন কি বলছে, ন্যারো ইউর টপিক টু সামথিং ম্যানেজেবল। আমরা কিভাবে ন্যারো করতে হয় একটু পরে আসতেছি। এই কথাগুলো আরো বেশি মনে রাখবেন। ইফ ইউর টপিক ইজ টু লং or broad, বলছে you will find too much information and not be able to focus. এই কি বলছে, it should not be teeny, খুব ছোট্ট হতে হবে না, ছোট্ট হওয়া যাবে না, তাহলে সমস্যা, কারণ ওর মধ্যে ইনফরমেশন পাওয়া যাবে না। বেসিক্যালি এগুলো কি স্ট্যান্ডার্ড ধরা হয় 12 to 15 ওয়ার্ডস, 12 to 15 ওয়ার্ডস। আমি কি বুঝতে পেরেছি? To some extent it may be more. এটা সাকওয়াসারা আছেন ল্যাঙ্গুয়েজে যারা করেন তারা অনেক সময় আমরা দেখি এটা 20 to 25 ওয়ার্ডসে চলে যায়। তবে সেই সমস্ত ক্ষেত্রে মনে রাখতে হবে টাইটেল যারা চুজ করবেন কোনো অ্যাব্রিভিয়েশন সাধারণত আপনারা ইউজ করবেন না। ইন্টারোগেটিভ, নেগেটিভ ওয়ার্ডস গুলো, এই যে কোয়েশ্চেন মার্কস, এই ধরনের জিনিসগুলো ইউজ করবেন না। আমি কি বুঝাতে পেরেছি? অ্যাব্রিভিয়েশন তো বুঝেন। নেক্সট কি বলছে, refer to lecture notes and required text to refresh your knowledge of the course and assignment. যেটা একটু আগে আমি বলছিলাম যে আপনি রিড করতে হবে, আপনার এরিয়াতে রেকর্ড রাখতে হবে এবং সেগুলোকে অ্যানালাইসিস করতে হবে। নেক্সট কি বলছে, talk about research ideas with a friend. He or she may be able to help focus on the topic by discussing issues that didn't occur to you at first. আপনি একজন ফ্রেন্ডের কাছে আপনি আলোচনা, কোন ফ্রেন্ডের কাছে করবেন? যে গেলেই শুধু বলে যে দোস্ত আর পড়াশোনা বাদ দে, টিকটক করি তার কাছে, হ্যাঁ এসএসসি যারা আছেন টিকটক যারা করেন তাদের কাছে যাবেন না, যার ইন্টারেস্ট আছে তার কাছে যাবেন। যে এই ফ্রেন্ড বলতে বোঝানো হচ্ছে যার ইন্টারেস্ট আছে, যার আপনার সেই কমিউনিটির কাছে যাবেন। নেক্সট আমরা যাচ্ছি, মনে রাখবেন টাইটেল চুজের ক্ষেত্রে মোট একটা কথা মাথায় পরিষ্কার ভাবে, আবার বলছি পরিষ্কার ভাবে ঢুকে নেন, রিসার্চ করার জন্য 6 জন ভদ্রলোককে আপনাকে প্রতিদিন সালাম দিতে হবে। কয়টা ভদ্রলোককে বলছি? জেন্টলম্যান, হাউ মেনি জেন্টলম্যান শুড বি রেসপেক্টেড? 6. হোয়াট আর দে? এখানে 5টা দেয়া আছে, why, who, what, where, when and how. হাউ এখানে দেয়া নাই কারণ ওটা মেথোডোলজিতে লাগে, কোন প্রক্রিয়া করে প্রসিজারে আপনি লাগবে। কিন্তু টাইটেল চুজ করার সময় আপনাকে এই 5টার জবাব ওই 10 ওয়ার্ডের মধ্যে থাকতে হবে। কি কি বলা হয়েছে? why, তো দেখেন why, কেন আপনি কেন এই টাইটেলটা নিলেন, কেন এই এরিয়া নিলেন, কেন এই থিওরি নিলেন, কেন এই প্রজেক্টটা নিলেন, কেন এই সফটওয়্যারটা ইউজ করলেন, এর জবাব কিন্তু ক্লিয়ারলি ওর মধ্যে একটা ইন্ডিকেশন থাকতে হবে। কে বুঝতে পারছেন? আমি এগুলো ডিটেইল পড়ছেন, এগুলো আপনি পড়লে বুঝবেন। জাস্ট এটা মনে করেন why, কেন, উদ্দেশ্যটা কি। একটা রিসার্চ করার একটা অবজেক্টিভ বা পারপাস তো থাকে না? আপনি যখন একটা টাইটেল চুজ করবেন, এখন থেকে যারা রিসার্চ করবেন বা আমার কাছেও পাঠাচ্ছেন, যারা রিসার্চ মেথোডোলজিতে আছেন বা রিসার্চ করছেন, আগে দেখবেন এই 5টা ভদ্রলোক আপনার টাইটেলে কভার দিচ্ছে কিনা। আদারওয়াইজ দিস ইজ নট আ গুড টাইটেল এট অল। এই 5টা জিনিস আমি পেয়েছি দারুণ একটা বইয়ে। হ্যাঁ, এই বইটা আজ থেকে প্রায় 9 বছর আগে কেনা হয়েছিল, মাত্র 40 পাউন্ড দিয়ে। সে সময় 9 বছর আগে, এখন কত টাকা হতে পারে আপনি ভাবেন? 9 পাউন্ড, 40 পাউন্ড দিয়ে কেনা হয়েছে। বুঝতে পেরেছেন তো? হ্যাঁ, এজন্য এটা একটু সহজে বাসায় বের করি না। হু কি বলছে দেখেন, হু আর দ্য ইনফরমেশন প্রোভাইডার্স অন দ্য টপিক। হু ইজ দ্য ইনফরমেশন প্রোভাইডার? তার বন্ধু মোহাম্মদ আরাফাত, শুনছেন তো? আরাফাত, মোহাম্মদ আরাফাতকে চেনেন? নতুন পরিচয় দরকার নেই, তাদের কাছে কি নেবেন? আর সার্টেন সার্চ পিপল কাছে নেবেন, আপনাদের খালামুনি অর্থাৎ পরিমণির কাছে কি নেবেন? অর্থাৎ আপনাকে খেয়াল করতে হবে আপনি কার কাছ থেকে ইনফরমেশন নিচ্ছেন, তার অথেন্টিসিটি কতটুকু, তার ডেপথ কতটুকু, তার সততা কতটুকু, তার নলেজ কতটুকু। এটা কি আমরা বুঝতে পেরেছি? আচ্ছা, নেক্সট, who might publish information about, কোন জার্নালে কারা এটা প্রকাশ করবে তাদের সম্পর্কে আপনি জানা থাকতে হবে। কারণ প্রত্যেকটা জার্নালে
সিএসএ পৃথিবীর সকল জার্নালের নেচার একরকম না, সকল আর্টস এন্ড হিউম্যানিটিজ জার্নালের নেচার একরকম না, সকল কমার্স জার্নালের নেচার একরকম না। যারা পাবলিশ হবে তাদের সম্পর্কে আপনার সম্যক ক্লিয়ার ধারণা থাকতে হবে। তখন তাদের ইন্টারেস্ট অনুসারে আপনি সেই জার্নালে পাবলিশ করতে চান, তাদের যে এথিক্স আছে, তাদের টার্মস এন্ড কন্ডিশনস আছে, সেটা আপনাকে ফলো করতে হবে। দেন কি বলা হচ্ছে, হু ইজ affected by the topic, right? সেটা হচ্ছে significance of the research। এইটা আপনাকে বলতে হবে, significance of the research। What are the major questions for the topic? Research এবার এতবার যারা হচ্ছে সব বলে যাবে। রিসার্চ হচ্ছে দুটো জিনিস, এক হচ্ছে to solve the problems and to answer some questions, আপনাদেরকে কি বোঝাতে পেরেছে? তাহলে এই জিনিসটা খুব সহজ হয়ে গেল না? সো ইটস ভেরি সিম্পল। এই হু হোয়াট দিয়ে এই প্রশ্নগুলো হচ্ছে কি কি কোশ্চেনস আপনি ওই টপিকের মধ্যে রেখে দিয়েছেন। আমি বলছি স্যার আপনি তো একটু আগে নিষেধ করলেন যে টপিকের মধ্যে কোশ্চেন রাখা যাবে না, তাহলে আপনার কোশ্চেন এটা একটু পরে দেখা যাচ্ছে কোশ্চেনস গুলো আছে কিনা। হোয়ার ইজ দ্য টপিক ইম্পর্টেন্ট, কোন জায়গায় যে টপিকটা দিলেন। এখন মনে করেন একটু আগে আমি বলছিলাম না একটা এক্সাম্পল, ওই যে গাড়ির গতি দিয়ে ফর্মকে নিয়ে 1000 কিলোওয়াট করা যায়। আমাদের দেশের মানুষ কি এটাকে এই যে হোয়ার ইট ইজ ইম্পর্টেন্ট, এটাকে ইম্পর্টেন্স দিতে পেরেছে? এটা কারা করেছে? আপনাদেরকে মজার স্ট্যাটিস্টিক্স দিচ্ছি। আজ থেকে 6 বছর আগে অস্ট্রেলিয়া রোডস এন্ড হাইওয়ে এর একেবারে চিফ প্ল্যানার এর 28% হচ্ছে বাঙালি কে ইঞ্জিনিয়ার। 28%, ক্যান ইউ ইমাজিন দ্যাট? তাহলে বিভিন্ন দেশ থেকে তারা নিছে না সর্বোচ্চ সঙ্গে, ইভেন কি মোর দেন অস্ট্রেলিয়ানস আর বাংলাদেশ। তাহলে হচ্ছে কি ওরা যে গবেষণাগুলো করেছে, যা কিছু করেছে, এটা ইম্পর্টেন্সের কোথাও একটা হয়েছে। আমাদের দেশে হয়নি, সেটা ভিন্ন কারণ, কিন্তু তাদের জন্য হয়ে গেছে না। আপনাকে যখন করবেন, আপনি যখন পাবলিশ করবেন, আপনি যা কিছু দেখবেন এটা কাদের জন্য লিখছেন, কোথাকার জন্য, কোন প্লেসের জন্য ইম্পর্টেন্ট। এরপরে কি বলা হচ্ছে দেখেন, এটা কি লোকাল ইম্পর্টেন্ট, ন্যাশনাল অর ইন্টারন্যাশনাল লেভেলে, আর দিস স্পেসিফিক প্লেসেস এফেক্টেড বাই দ্য টপিক, সেই সমস্ত মানুষগুলো কমিউনিটিকে এটাকে রিচ করতে পারছে। নেক্সট কি বলছে, when is or was your topic important? Is it a current event or an historical issue? Do you want to compare your topic by the time period? আপনাকে এই প্রশ্নটা শেষে যে when, এটা খুবই গুরুত্বপূর্ণ। এখন অনেক সাবজেক্ট ম্যাটার আমরা ঠিক করি যেটা এই সময়ের জন্য এটা কি না প্রযোজ্য না, এটা অনেক আগে ডেড হয়ে গেছে। এখনকার সময় চলবে, ওই যে বললাম চার্লস বেবেজ বার্কার কিছু জিনিস আপনি তৈরি করে নিয়ে আসবেন, কিন্তু ওটাকে অস্বীকার করতে পারবেন? ওটাকে সম্মান দেখিয়ে আপনাকে কাজ করতে হবে। বাট আপনাকে এখন টাইম কি ডিমান্ড করে, দেখেন আপনার কি বিশ্বাস হয় না আগামী 10 বছর পরে টি20 ক্রিকেটের চেয়ে টি10 ক্রিকেট বেশি জনপ্রিয় হয়ে উঠবে? টাইম ডিমান্ড সেদিকে যাচ্ছে না। তার মানে হচ্ছে কি আপনি যখন করবেন রিসার্চটা খেয়াল রাখবেন এখন থেকে, এখন এটা কতটুকু ইম্পর্টেন্ট এবং ভবিষ্যতে এর কতটুকু ইম্পর্টেন্স থাকবে, তারপরে আপনার অ্যাকসেপ্টেন্স আনঅ্যাকসেপ্টেন্স জিনিসটা ক্লিয়ার হবে। যদি সেটা অতীতকে হাইলাইট করে তাহলে সেটা গ্রহণযোগ্য না। তাহলে হাউ মেনি জেন্টলম্যান শুড উই ফোকাস অন সিলেক্টিং আ টপিক? 5. What are they? Why, who, what, where, when. একটা রিসার্চ পেপার লিখতে গেলে আপনাকে কি কি প্রসেস গুলো মেইনটেইন করতে, যে স্টেপস গুলো মেইনটেইন করতে হবে, এটা দিয়ে আমাদের মানে ক্লাস লেন্থ আমরা শেষ করব। প্রথমে আমরা কি বলছি, টাইটেল লাগবে, তারপরে অথরস। এখানে একজন অথর হতে পারে, দুজন অথর হতে পারে, কে ফার্স্ট অথর হবে, কে সেকেন্ড অথর, কে থার্ড অথর, ইট ডিপেন্ডস অন ইউ। বাট একটা জিনিস মনে রাখবেন, অনেক সময় আমরা বলে থাকি নিয়ম যেটা, যে ফার্স্ট অথর যে বেশি পরিশ্রম করে মোটেও তা না। ফার্স্ট অথর তারই হওয়া উচিত যে আইডিয়াটা দিচ্ছে এবং যিনি কম পরিশ্রম করেও কিন্তু 5 মিনিটে হয় না, অনেক সময় 5 মিনিটে উনি যা বলছেন আর যে 5 ঘন্টা দাও নিয়ে আসতে পারছে, দুজনের কি লেবার কি একই রকম হবে? কারটা এখানে বেটার, কারণ ওই 5 মিনিটের আইডিয়ার কারণে কি হচ্ছে। অন্যভাবে বলি, এই বিল্ডিংটা যারা আর্কিটেক্ট ছিলেন তারা কতদিন, 2 মাস 3 মাস 4 মাস এটা শেষ করছে না? আর এই লেবাররা কয় বছর করতেছে? 6 বছর 7 বছর ধরে কাজ করছে না? দুইজনের জায়গা কি একই রকম আপনি নিয়ে আসবেন? দুইজনের ওনারিয়াম কি একই রকম আসবে? এই বিষয়টা খেয়াল রাখতে হবে। অথরশিপের এই বিষয়টা বলা হচ্ছে।
অ্যাবস্ট্রাক্ট, যে কোনো জার্নালের শুরুতে দেখবেন টাইটেলের পরে অথরের নামের পরে অ্যাবস্ট্রাক্ট থাকে। এটা সবুজ করলাম কারণ অ্যাবস্ট্রাক্টের নিয়ম হচ্ছে পুরো জার্নাল আর্টিকেল বা যে কোনো রিসার্চ, সায়েন্স, আর্টস, কমার্স, যে কোনো জার্নালে পুরো জার্নাল আর্টিকেলটা লেখার পরে পুরো রিসার্চ পেপারটা করার জন্য পুরো প্রজেক্ট শেষ করার পরে আপনাকে তার অ্যাবস্ট্রাক্টটা লিখতে হবে। অ্যাবস্ট্রাক্টটা কি জিনিস? জিস্ট, সামারি অফ দ্য আর্টিকেল, সামারি অফ দ্য আর্টিকেলস। ইজ ইট ক্লিয়ার? তাহলে এটা কখন লিখবেন? থাকবে শুরুতে, লিখবেন কখন? সবাই শেষে। কোন শেষে? একবার লেখা হয়ে গেলে তাই লিখবেন না, যখন 100% আপনার আর্টিকেলটা ফাইনালাইজ করে ফেলবেন তখন আপনি অ্যাবস্ট্রাক্টে হাত দেবেন। অ্যাবস্ট্রাক্টের লেন্থ হবে 150 থেকে 250 ওয়ার্ডস, 150 to 250 ওয়ার্ডস। মনে রাখবেন, এর মধ্যে আপনার অবজেক্টিভস, ব্যাকগ্রাউন্ড, তারপরে অন্যান্য যে জিনিসগুলো সবকিছু থাকতে হবে। কিওয়ার্ডস আমরা আজকে নিয়ে আসতে পারিনি, কিওয়ার্ডস গুলো আমি এটা বলে এখানে ঢোকানো হয় না। 4 থেকে 6টা, কয়টা কিওয়ার্ডস রাখবেন? কয়টা? 4 থেকে 6টা। যেমন আমি একটু প্রিভিয়াস একটু ফিরে যাই, দেখানোর জন্য বলছি। আচ্ছা, ওই টাইটেল করে দেখান না, আচ্ছা ওটা পরে দেখাচ্ছি, ঠিক আছে। কিওয়ার্ড ইন্ট্রোডাকশন। ইন্ট্রোডাকশন লেখার সময় কিন্তু ইন্ট্রোডাকশনে প্রত্যেকই জার্নাল যারা যেই ফিল্ডে কাজ করেন, সায়েন্স, আর্টস, কমার্স, ইট ডাজন্ট ম্যাটার, কয়েকটা পয়েন্ট আপনাকে মনে রাখতে হবে। আপনাকে সাবটাইটেলে লেখা দরকার নাই, কিন্তু ইন্ট্রোডাকশনটা লেখার ক্ষেত্রে আপনাকে কতগুলো জিনিস খেয়াল করবেন। কেন ইন্ট্রোডাকশনের পার্ট কি কি আছে? ব্যাকগ্রাউন্ড অফ দ্য স্টাডি, রিসার্চ অবজেক্টিভস, সিগনিফিকেন্স অফ দ্য স্টাডি, রিসার্চ গ্যাপ, রিসার্চ স্টেটমেন্ট। এই সবগুলো পার্ট, এই 6টা পার্টি কোথায় রাখতে হবে? ইন্ট্রোডাকশনে রাখতে হবে। কি কি? ব্যাকগ্রাউন্ড অফ দ্য স্টাডি, মানে ব্যাকগ্রাউন্ড অফ স্টাডিতে আবার 3টা পার্ট আছে, ছোট্ট করে। কে কে? লেখক সম্পর্কে আপনি বলবেন, ধরেন আপনি নজরুল সম্পর্কে লিখতেছেন অথবা বিল গেটস সম্পর্কে লিখতেছেন, তার সম্পর্কে সর্বোচ্চ 3টা সেন্টেন্স লেখার সুযোগ পাবেন আপনি। তার জন্ম কবে, মৃত্যু কবে, কাকে বিয়ে করছে, কোন প্রজেক্ট, এগুলো লেখার সময় নেই। মূল কথাটা আপনাকে লিখতে হবে, তার পরিচয়টা করিয়ে দেয়া সর্বোচ্চ আপনি 3টা সেন্টেন্সের সুযোগ পাবেন। বেটার হচ্ছে 2 সেন্টেন্সেস আর কে বেটার। আসলে আসেন রিসার্চ অবজেক্টিভস। রিসার্চ অবজেক্টিভস একটা সিঙ্গেল পেপারের জন্য, রিসার্চ ওয়ার্কের জন্য সর্বোচ্চ আপনাদের কয়টা রিসার্চ অবজেক্টিভ দিবেন? 3টা, বেশি যাবেন না। 2টা হচ্ছে বেটার। সর্বোচ্চ কয়টা যাবেন? 3টা। কারণ যত বেশি অবজেক্টিভস হবে তত আপনার জন্য এটা ডিফিকাল্ট হয়ে যাবে ম্যানেজ করা। আমরা সেগুলো নিয়ে অন্য সময় কথা বলবো। আমি কি বুঝতে পারছি? প্রাথমিক ধারণা নেন। অবজেক্টিভ হাইস্ট কয়টা রাখবো? 3টা। বেটার কয়টা? গুড কয়টা? 1টা। কিন্তু বেটার হচ্ছে আপনার জন্য 2টা। আর বেশি হলে আপনার মনের মতো যদি বেশি পাওয়ার থাকে তাহলে সর্বোচ্চ করে নেবেন 3টা, এর বেশি না। এর কেমন? দেন আপনি কি বলতে সিগনিফিকেন্স অফ দ্য স্টাডি, ওই ইন্ট্রোডাকশনে বলে দিতে হবে 1 থেকে 2টা সেন্টেন্সে বা সর্বোচ্চ 3 সেন্টেন্সে আপনাকে বলে দিতে হবে কে সিগনিফিকেন্স অফ দ্য স্টাডি। অর্থাৎ আপনি যে রিসার্চটা করছেন এটা মানব কল্যাণে কাজে লাগবে কিনা, নতুন আইডিয়া দিবে কিনা, নতুন কোনো কিছু সংযোজন করছে কিনা, করলে কিভাবে করছে, এই কথাটা আপনাকে ওখানে বলতে হবে। আমি কি বোঝাতে পেরেছি? ক্লিয়ার কথাটা আপনাদের? নেক্সট রিসার্চ গ্যাপ। এই রিসার্চ গ্যাপ, রিসার্চ অবজেক্টিভ, এই জিনিসগুলো পেতে গেলে আপনাকে লিটারেচার রিভিউতে যেতে হবে। কেমন? তো লিটারেচার রিভিউ কি জিনিস সেগুলো আমরা ডিটেইল আলোচনা আজকে যাবই না। নেক্সট কি হচ্ছে মেথডোলজি, প্রক্রিয়া, স্ট্র্যাটেজি অফ দ্য রাইটিং। এটা আরেকটা ইম্পর্টেন্ট পার্ট। In which way you are going to complete your whole research from the beginning to end or till the publication, সেই পর্যন্ত আপনাকে কি করতে হবে? এটা মেইনটেইন করতে হবে। এখানে কি কি থাকবে দেখেন, মেথড, প্রক্রিয়াগুলো। একটা সিম্পলি কথা বলি, এই বিল্ডিংটা বানানোর জন্য কতগুলো প্রধান উপাদান লেগেছে, বাকিগুলো বলতে হবে। বালি লেগেছে না? রড লেগেছে, সিমেন্ট লেগেছে, পানি লেগেছে, বাঁশ লেগেছে, ইট লেগেছে বা পাথর লেগেছে, ঠিক আছে? এবার আপনি বললেন কি যতগুলো লাগতো সবগুলো কিনে এনে একটার পাশে একটা দিনের পর দিন ফেলে রাখলেন, হবে? এগুলো হচ্ছে মেথডস এর মধ্যে পড়েছে। এই এলিমেন্টস গুলো কিসের মধ্যে পড়েছে? ডেটা এবং মেথডস এর মধ্যে পড়েছে। এখন আপনাকে একটা প্ল্যান তৈরি করতে হবে। কোনটা দেখবেন, বাসা যেদিন হাত পিটানো হয় গ্রামের বাড়িতে বা যে কোনো শহরেও, একজন লোক বসে থাকে, কতটুকু পাথর দেওয়া হলো, কতটুকু কয় বস্তা বালি, কয় বস্তা সিমেন্ট লেখে, তার সিগন্যাল ছাড়া কোনো কারণে ভুল করলে বলে যে আবার এটা বাড়া, ওটা বাড়া, এটা বাড়া, বলে কিনা? তার মানে মেথডোলজি। ওই প্রক্রিয়াটাকে কি বলা হয়? মেথডোলজি। ওটা যদি ঘাটতি এদিক সেদিক হয়ে যায় তাহলে বিল্ডিং কলাপস করবে।
তার মানে এতক্ষণ পর্যন্ত যে ম্যাট্রিক্স গুলো বললাম সেটা কি মেথড। দেন হচ্ছে কি বলা আছে প্রসেস অফ ডেটা কালেকশন। আপনাকে মনে উল্লেখ করতে হবে কোন প্রক্রিয়া আপনি যে ইনফরমেশন গুলো নেবেন, ডেটা গুলো নেবেন। বই নিচ্ছেন কেন, আপনি ইউটিউব নিচ্ছেন কেন, আপনি পত্রিকা নিচ্ছেন কেন, অন্য কিছু নিচ্ছেন, সেই জিনিসটা বলতে হবে। ওয়েব স্যাম্পলিং, আপনি কোন প্রক্রিয়া এটাকে স্টার্ট করবেন এটা আপনাকে বলতে হবে। দেন কি বলছে ওয়েব অ্যানালাইজিং দ্য ডেটা, আপনি কোন প্রক্রিয়ার মধ্য দিয়ে এটাকে ডেটা অ্যানালাইসিস করবেন, সেটা ওয়েটা প্রক্রিয়া। এটা একেবারে সায়েন্টিফিক। আমি আবার বলছি সায়েন্টিফিক বলতে আপনারা সায়েন্সকে বুঝে নিন না, সায়েন্টিফিক হচ্ছে সিস্টেমেটিক, পদ্ধতিগত, এটার পর এটা যেতে হবে, এই কথাটা বোঝানো হচ্ছে। দেন কি বলা হচ্ছে বাজেট। প্রত্যেকটা রিসার্চ করার জন্য আপনি একটা রিসার্চ করবেন, আপনাকে বাজেট দরকার না, আপনি কি এটা 5,000 টাকা খরচ করতে যাচ্ছেন না 500 টাকা। তবে হ্যাঁ একটা কথা বলছি, বাংলাদেশ সরকারের প্রজেক্টের মতো করেন না, কারণ হচ্ছে পুরোটাই হচ্ছে কি সাঁতার শেখার জন্য অস্ট্রেলিয়া 121 জন মন্ত্রণালয়ের সদস্যকে পাঠিয়ে দেওয়া হয়েছে 17 দিনের জন্য। তাহলে এটা কি বাজেটের মধ্যে পড়ে না, যে বাজেটটা আপনি কমপ্লিট হতে কাজে লাগবে আপনি সেটাই করেন, ঠিক আছে। দেন কি বলছে ওয়ার্ক প্ল্যান, আপনি কোনটার পর কোনটা যাবেন, কতটুকু যাবেন, কত সময় নেবেন, কতদিন যাবেন, কেন যাবেন, এই প্ল্যানটা কোথায় যাবে, ওয়ার্ক প্ল্যানে। তারপরে হচ্ছে প্ল্যান অফ প্রিপেয়ারিং দ্য ফার্স্ট ড্রাফট, ফাইনাল ড্রাফট এন্ড কি প্রুফরিড। এইটা মেথডোলজি উল্লেখ করতে হবে যে আমি 3 মাস পরে প্রুফরিড করব, ফার্স্ট ড্রাফট করব, দেন হচ্ছে প্রুফরিড করব, সেকেন্ড ড্রাফট করে বলছি এন্ড ফাইনালাইজ করব এতদিন পরে। এই কথাটা উল্লেখ থাকতে হবে। কেন থাকতে হবে কে বলতে পারবে? এটা না থাকলে অসুবিধা কি? আমি আপনার জার্নাল দরকার, আর্টিকেল দরকার, আমি দিয়ে দিলাম, আমার দরকার, কেন এটা থাকতে হবে বলেন তো? কারণটা হচ্ছে এই, আপনি সময় নিয়ে ধীর স্থির ভাবে পরিকল্পিত হয়ে যে কাজটা করবেন, তাড়াহুড়ো করে যদি সেই কাজটা করেন একই রেজাল্ট পাবেন। ড্রব্যাকস থাকবে না, ল্যাকিংস থাকবে না, থাকবে। কেমন? এরপর দেখেন রিলেটেড ওয়ার্ক অন লিটারেচার রিভিউ। একটা যেগুলো সায়েন্স, আর্টস, কমার্স যাই বলেন, একটা রিসার্চের প্ল্যান নাম কি লিটারেচার রিভিউ। কারণ লিটারেচার রিভিউর উপরে আপনি টাইটেলটাকে আপনি ফাইনালাইজ করতে পারছেন, প্রাথমিক স্টেটমেন্ট ঠিক করতে পারছেন, বা লিটারেচার গ্যাপ ঠিক করতে পারছেন, অবজেক্টিভ ঠিক করবেন, রিসার্চ স্টেটমেন্ট ঠিক করবেন, এবং কোন মেথডোলজিটাকে আপনাকে অ্যাপ্লাই করতে হবে। অর্থাৎ একটা রিসার্চ করতে যা লাগে এইটা জিনিস কি রেলেভেন্ট ফিল্ডে, আপনি যে ফিল্ডে কাজ করছেন সেই ফিল্ডে আগে যা যা কাজ হয়েছে তার বেশিরভাগই আপনাকে লেটেস্ট ইনফরমেশন সব কালেক্ট করে আপনাকে গ্যাপ তৈরি করতে হবে। একটা মজার বিষয় বলি, আমি একটু আগে বলছিলাম যে রিসার্চ মানে হচ্ছে কি টু সলভ দ্য প্রবলেমস। শাহরি এসে বললো স্যার জীবনে অনেক সমস্যা আছে, এগুলো সলভ করতে পারছি না, আবার লিটারেচার রিভিউতে প্রবলেমটা আপনাকে আগের কাজগুলো পড়ে নিজেকেই ক্রিয়েট করতে হবে, ফাইন্ড আউট করতে হবে। এই প্রবলেম আইডেন্টিফাই করা মানে হচ্ছে যে প্রবলেম ওখানে না, ওটা হচ্ছে গ্যাপ তৈরি করা। অর্থাৎ আপনি একটা ভাবে কাজ করছেন, একটা প্রজেক্টে কাজ করছেন। এই যে দেখেন গত 15 থেকে 17 দিন আগে উত্তর কোরিয়ার একটা ক্ষেপণাস্ত্র মানে ফেলিউর হয়েছে। কেউ কি নিউজটা দেখেছেন? উড্ডয়নে কিছুক্ষণ পরে সেটা পড়ে গেছে, মানে ব্লাস্ট হয়ে গেছে। ত্রুটি ছিল না, এখন তারা বসে গেছে। কি কি ত্রুটি ছিল? আরেকটা মজার বিষয় বলে, আমেরিকান যে সমস্ত বিমানগুলো এবং ট্যাঙ্কগুলোকে এই ওয়াগনার বাহিনী, সরি রাশিয়ান বাহিনীরা ক্যাপচার করছে, এগুলো কোথায় আছে কে বলতে পারবেন? দেখি, হ্যাঁ ইরানে আছে। কে বলছেন এটা তার জন্য জোরে করে তালি হবে? কারণ রাশিয়া এখন এটা নিয়ে অ্যানালাইসিস করছে না, রাশিয়া একটা নতুন অস্ত্র তৈরি করা নিয়ে ব্যস্ত। ইরানকে পাঠিয়েছে তাদের বন্ধু, বলছে আমেরিকা যে প্রযুক্তিটা ব্যবহার করেছে তুমি ওইটাকে দেখো কোন প্রক্রিয়া তারা এত শক্তিশালী বোমা বা সাজোয়া ট্যাঙ্ক বানিয়েছে, এটাকে তুমি অ্যানালাইসিস করে তুমি বানাও, তোমার কাছ থেকে আমি কিছু কিনে নেব। তার মানে হচ্ছে কি আপনাকে এই কথাটা অবশ্যই মনে রাখতে হবে। লিটারেচার রিভিউ সেই কাজটা করছে। তারা আগে যে ট্যাঙ্কগুলো আছে বিভিন্ন ধরনের, তাদের নিজেরটা, অন্যদেরটা, আমেরিকানটা, রাশিয়ানটা, এই 4টা-5টা একসাথে নিয়ে দেখলো যে কোনটা কি পরিমাণ সিকোয়েন্স রেলেভেন্সি আছে এবং গ্যাপস আছে, সেটাকে তারা নতুন করে একটা নতুন শক্তিশালী রূপ দেওয়ার চেষ্টা করছে। আমরা কি বুঝতে পেরেছি? আমরা একেবারে শেষের দিকে রেজাল্টস এন্ড কি বলা হচ্ছে কি ফিউচার স্টাডি অথবা লিমিটেশনস। এটা সবুজ দেওয়ার একটা কিছু কারণ আছে। সায়েন্টিফিক মানে সিএসসি যারা আছেন, ফার্মেসি যারা আছেন, অথবা ল্যাঙ্গুয়েজ নিয়ে যারা কাজ করবেন,
এটা লিটারেচার রিভিউ পড়বে, মূল ডিসকাশনের আগে কিন্তু আমরা এই রেজাল্টস এন্ড ফাইন্ডিংস এবং লিমিটেশনসটা কিন্তু উল্লেখ করে দেই। লিটারেচারের ক্ষেত্রে এটা আমরা কোথায় করে দেখি? মূল ডিসকাশনের পরে কনক্লুশনে অথবা কনক্লুশনের আগে আমরা লিখে থাকি। এই জন্য এটা সবুজ মার্ক করা হয়েছে। বুঝতে পেরেছেন? ল্যাঙ্গুয়েজে যখন ল্যাঙ্গুয়েজে যে ডিসকাশনটা এটা রেজাল্টস এর উপরে, লিমিটেশনস এর উপরে আলোচনা করতে হয়। আর লিটারেচারে হচ্ছে কি ডিসকাশনের পরে আপনাকে ফাইন্ডিংসটা দেখাতে হয়। দুইটা কিন্তু দুই নেচার। ক্লিয়ার কথাটা? যারা সিএসসি আছেন তারা দেখবেন আপনাদের বেশিরভাগই মূল ডিসকাশনের আগে কিন্তু ফাইন্ডিংসটা, অবজারভেশনস এর রেজাল্টটা কিন্তু ওখানে প্রকাশ করতে হয়, লিমিটেশনসটা বলতে হয়, তারপরে আপনারা অ্যানালাইসিস করা শুরু করেন। বিজনেস যেহেতু একটা স্ট্যাটিক্স এর উপরে কাজ করে থাকে, ফার্মেসি যেহেতু একটা অবজারভেশনস এর উপরে কাজ করে থাকে, তাহলে তাদের রেজাল্টটা আগে শো করতে হয়, লিমিটেশনসটা বলতে হয়। লিমিটেশনস অফ ফার্দার ফিউচার স্টাডি কেন বলা হলো? কারণ তুমি কাজ করতে গিয়ে কিছু লিমিটেশনস পেয়েছো, সবগুলো তুমি সলভ করতে পারো না। তাহলে কি হিউম্যান ইন্টারেস্টের জন্য তোমাকে কি সাজেস্ট করতে হবে? ফার্দার স্টাডি, পরবর্তীতে যাতে এটা কি করা হয়, স্টাডি করা হয়। বুঝতে পেরেছি? তো এই জিনিসটা প্রকাশ করতে হবে। বডিটা কিছুই না, ওই যে অবজেক্টিভস, ওই যে লিটারেচার গ্যাপ ছিল, অন্যান্য বিষয়গুলো ছিল, সেই বিষয়গুলোকে আপনাকে কি করতে হবে? সেটা হাইলাইট করে ডিসকাস করতে হবে। ঠিক আছে? আস্তে আস্তে ডাউনলোড করছেন। ফার্স্ট স্টেপে কি দেয়া আছে বলতে পারেন সবাই? এটা শুধু নেগেটিভিজম অথবা প্লেজিয়ারিজম, যেটাই বলে। এটা মানে কি চর্যাবৃত্তি করা। আমরা সবাই চর্যাবৃত্তি করছি। আপনাকে মনে রাখতে হবে, কারোর কাছ থেকে ভার্বাল আইডিয়া নিলে অ্যাকনোলেজ করতে হবে, ওই যে অ্যাকনোলেজমেন্ট নেই। অথবা আপনি মনে করেন যে ঠিক আছে স্যার, আমি কোনো কোড আনকোড করলাম না, কিন্তু কি করেছি 3 পৃষ্ঠা পড়ে, একটা বই পড়ে আমি একটা আইডি ইউজ করলাম, প্যারাফ্রেজ ইউজ করলাম, সেটা বলে দিতে হবে কি রিডিং অফ দিস বুক অথবা রিডিং অফ দিস আর্টিকেলস দ্য পেপার হ্যাজ গট। তখন বোঝা যাবে যে ওই আর্টিকেল থেকে আপনি এই আইডিয়াটা নিয়েছেন। এই অ্যাকনোলেজমেন্টটা মূল টেক্সটের মধ্যে আপনাকে দিতে হবে। হ্যাঁ, ক্রেডিট দিতেই হবে। উইদাউট গিভিং দ্য ক্রেডিটস ইট উইল বি রিজেক্টেড। এখন তো আপনারা জানেন যে সফটওয়্যার দিয়ে করা, এখানে 4টা মাত্র দেয়া আছে, কে চার্জিং, তারপর হচ্ছে কি অথেন্টিকেট, গ্রামারটা খুব পুরনো, তারপর হচ্ছে কি লাইক স্ক্যান। এগুলোতে যখন দেয়া দেওয়া হয় কবে কোন জায়গাতে কতটুকু সোর্সেস নেওয়া হলো, এই সোর্সেস গুলো সহ তারা সব ধরে যে লাইন সহ আপনাকে স্পেসিফিক ধরায় দেবে। আপনি পালাবেন, চুরি করবেন সম্ভব। হ্যাঁ, এখানে একটা কথা আছে, এই যে প্লেজিয়ারিজম এবং সিমিলারিটিস বলে একটা কথা আছে। বলা হয় সিমিলারিটিস 20% করে দ্যাট বেস্ট অ্যাকসেপ্টেবল। আমি আবার বলছি 10% to 20% কি সিমিলারিটিস অ্যাকসেপ্টেবল, বাট প্লেজিয়ারিজম 0%। কারণ আপনি ক্রেডিট দিতেই হবে, এটা দেওয়া ছাড়া কোনো উপায় নেই। So this is all about the research and papers I have talked. এখন আপনাদের যদি কি হয় কোনো কোয়েশ্চেন থাকে, 2-4টা কোয়েশ্চেন থাকতে পারে, কোনো কনফিউশন থাকে, you can raise your voice and you can ask me.